অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর চলে আসছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সবার জন্য, যে সমস্ত বাচ্চারা ন্যারেশন চেঞ্জ করতে পারে না, যাদেরকে করতে ভালো লাগে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা করতে পারো না, যাদেরকে করতে ভালো লাগে না, তারা যদি ভিডিওটাকে মন দিয়ে দেখো তাহলে খুব সহজেই ভিডিওটা থেকে তোমরা ন্যারেশন চেঞ্জ শিখতে পারবে। আজকের ভিডিওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা ডিসকাশন করব বিভিন্ন রকম নিয়ম, যে নিয়মগুলো ইউজ করে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এবং এই ভিডিওটা 5টা পার্টে আসবে। তোমরা 5 দিন ভিডিওটা দেখে নেবে, তোমরা ন্যারেশন চেঞ্জ শিখে যাবে। এমন কেউ নাই যে ন্যারেশন চেঞ্জ শিখতে পারবে না এই ভিডিও দেখার পরে, ঠিক আছে? তো চলো শুরু করি। তার জন্য আমাদের যেতে হবে আমাদের বোর্ডে, ঠিক আছে? তো দেখো ভালো করে শোনো। আগে ন্যারেশন চেঞ্জ যখন আমরা করব অনেক নিয়ম থাকে, ঠিক আছে? প্রচুর নিয়ম, যখনই করতে যাব প্রচুর নিয়মের সম্মুখীন আমরা হব। কিন্তু মনে রাখতে লাগবে আমরা ন্যারেশন চেঞ্জ 5টা সেন্টেন্সের উপরে ভিত্তি করে করব, ঠিক আছে? 5টা সেন্টেন্স কি হয়ে থাকে? একটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তাই আমি বললাম আগেই যে 5টা ভিডিও আসবে 5টা সেন্টেন্সে, ঠিক আছে? তো আজকে আমরা কি শিখব? অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কীভাবে শিখতে লাগে। এটা শেখার আগে আমি কিছু নিয়ম নিয়ে ডিসকাশন করব, যে নিয়মগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা সেন্টেন্সের জন্য। প্রত্যেকটা সেন্টেন্সে আবার কি সমস্যা হচ্ছে একটাই, যে নিয়মগুলো আবার ভিন্ন ভিন্ন হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন হবে। কেমন হবে? যে কোনো নিয়ম হয় যেটা 5টা সেন্টেন্সের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়, 5টা সেন্টেন্সের জন্য ওই একই নিয়ম হবে। তো সেজন্য সেই নিয়মগুলোকে আমাদের আগে শিখতে হবে, যে নিয়মগুলো একই রকম, কমন নিয়ম, যেটা এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, প্রত্যেকটা সেন্টেন্সে একই রকম হবে। আর সেন্টেন্স ধরে ধরে যখন আমরা শিখব, তখন আমরা শিখে নিব সেই সেন্টেন্সের নিয়মটা কি। তাহলে আমরা আগে দেখে নেই যে কোন নিয়মগুলো 5টা সেন্টেন্সের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়। 5টা সেন্টেন্সে যখন করব 5 জায়গাতেই সেটা আমি ইউজ করব। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ন্যারেশনকে 2 ভাগে ভাগ করা হয়, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। সবার মুখে তোমরা শুনছো, শুনে শুনে তোমাদের কান হয়তো পচে গেছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট শুনে শুনে। তো আমরা আজকে কি দেখবো? দেখো এখানে একটা লাইন লেখা আছে, রহিম সেইড টু মি। রহিম সেইড টু মি, রহিম আমাকে বলেছিল। কি বলেছিল? আই হ্যাভ ডান মাই জব, আমি আমার কাজটা করেছি, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে এটা শেখাতে চাই না, শেখাতে কি চাই? দেখাতে চাই। তোমাদের কি দেখাতে চাই? এখান থেকে এইটুকুটাকে দেখো, কি দেখতে পাচ্ছ এখানে? এখান থেকে এইটুকু কমার মধ্যে রাখা আছে একটা লাইন। এটাকে বলা হয়ে থাকে কি? এটাকে বলা হয়ে থাকে রিপোর্টিং ভার্ব বলা হয়ে থাকে। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আমি কি বললাম? এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, ইনভার্টেড কমার আগে কমা দিয়ে যেটা আছে এটাকে কি বলা হচ্ছে? রিপোর্টিং ভার্ব বলা হচ্ছে। আরেকটা দেখো এখানে কি আছে? ইনভার্টেড কমার মধ্যে আছে, এটাকে বলা হয়ে থাকে কি? রিপোর্টেড স্পিচ বলা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট নামগুলো আমাদের কাছে, এই নামগুলো ধরে ধরেই কিন্তু আমরা সব শিখব। সেজন্য নামগুলোকে কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? নামগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে লাগবে। একটা কি বললাম? ইনভার্টেড কমার বাইরের দিকে যেটা থাকবে সেটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। এই গেল আমার কথা, ঠিক আছে? এখন আসা যাক নিয়মে। দেখো অনেক সময় কি হয়ে থাকে, যে এই যে বাইরের যে আছে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার বাইরে যে লাইনটা আছে, 3 রকম টেন্সে থাকতে পারে। কি কি টেন্স থাকতে পারে? একটা প্রেজেন্ট টেন্স, একটা ফিউচার টেন্স, একটা পাস্ট টেন্স। 3 রকমের যে কোনো টেন্সে থাকতে পারে। সমস্যা শুরু তখন থেকে যখন এটা পাস্ট টেন্সে থাকবে। পাস্ট টেন্সে থাকলেই এখানে অনেক রকমের নিয়ম অ্যাপ্লাই হবে, তাছাড়া অন্য কোনো টেন্সের ক্ষেত্রে কোনো নিয়ম নাই যদি এটা পাস্ট টেন্সে থাকে। আর দেখো এখানে এটা কিন্তু পাস্ট টেন্সেই হয়ে আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস্ট টেন্সই হয়ে থাকে। ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স খুবই কম হয়, ঠিক আছে? আর ওগুলো পরীক্ষায় দেয় কম, তো এটাই পরীক্ষায় দিবে বেশি, এরকমই পরীক্ষায় বেশি দিবে। তো দেখো ভালো করে পাস্ট টেন্স থাকলে কি হয়। মনে রাখবে, যদি এই লাইনটা, যাকে রিপোর্টিং ভার্ব বলছি আমি, এই লাইনটা যদি পাস্ট টেন্সে থাকে আর ভেতর দিকে যে জিনিসগুলো আছে এগুলো যদি ভিন্ন ভিন্ন টেন্সে থাকে, তখন কিছু পরিবর্তন আসে, ঠিক আছে? সেই পরিবর্তনটা আমি দেখাচ্ছি। এই ছকগুলো ভালো করে দেখো, ছকের মধ্যে যে লেখাগুলো আছে সেটা ভালো করে দেখো। দেখো এখানে কি বলা আছে? রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা যখন আমি ন্যারেশন করব তখন চেঞ্জ হয়ে যাবে।
কিছু কিছু পরিবর্তন আসবে, সেই পরিবর্তনগুলো আমি লিখে রাখছি। কি পরিবর্তন আসবে দেখো, যদি এই লাইনটা যদি পাস্ট টেন্সে হয় আর ভিতর দিকে যদি থাকে এম থাকে, ইজ থাকে অথবা আর থাকে, সেই ক্ষেত্রে কি হতে পারে, সেটা ওয়াজ ওয়ারে পরিবর্তন হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে যে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো না, কি বসাবো কোথায়, সেটা আমি শিখাবো পরে, এখন ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তোমরা শুধু দেখো যে কোনটা কোথায় বসবে, ঠিক আছে? তাহলে কি শিখলাম আমি এখানে, কি বললাম আমি বললাম যে যদি বাইরেরটা পাস্ট টেন্স হয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস্ট টেন্সই থাকে, ঠিক আছে, এটা নিয়ে ভাবতে লাগবে না। তো বাইরেটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ভেতরটাতে কিছু পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে, যদি ভেতর দিকে আমি দেখতে পাই এম লেখা আছে, ইজ লেখা আছে, আর লেখা আছে, তাহলে যে কোনো একটা বসবে ওয়াজ অথবা ওয়ার ন্যারেশন করার সময়। অথবা ভিতর দিকে যদি থাকে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, যেখানে ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে ভেতর দিকে, সেই ক্ষেত্রে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, মানে ভার্বের 2 নম্বর ফর্ম হয়ে যায়। অথবা হ্যাভ আর হ্যাজ যদি থাকে, সেটা পরিবর্তন হয়ে কি হবে, সেটা হ্যাড হয়ে যায়। তোমরা কিন্তু কনফিউশন হও না, কিন্তু আমি কিন্তু এই জায়গাটার কথা বলছি, এই ইনভার্টেড কমার ভেতরের লাইনটার কথা বলছি। ইনভার্টেড কমার ভেতরের লাইনটাই কিন্তু পরিবর্তন হবে, অন্য কোনো লাইন না কিন্তু, ঠিক আছে? ইনভার্টেড কমার ভেতরে যদি এই শব্দগুলো দেখতে পাই, এর বদলে আমি এই শব্দগুলো সব লিখে দিব, এই হচ্ছে সোজা হিসাব, ঠিক আছে? যেমন এখানে আছে ওয়াজ ওয়ার আছে, যদি কোথাও দেখতে পাই এখানে ওয়াজ ওয়ার লেখা আছে, আমি উত্তর করার সময়, আনসার করার সময় আমি সেখানে ওয়াজ ওয়ার বসাবো না, বসাবো কি আমি এখানে হ্যাড বিন বসাবো, বাস হয়ে গেল কথা। প্রমাণ করে দেখাবো আমি, অসুবিধা নেই, আমি প্রমাণ করে সবগুলো দেখাবো। এইভাবে করে প্রত্যেকটাই পরিবর্তন হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, যদি কোথাও শ্যাল থাকে, উইল থাকে, তাহলে সেখানে কি হবে, শুড হবে অথবা উড হবে। কিন্তু আমরা এখানে উড ইউজ করব না, আমরা এখানে উডটাকে ইউজ করব, ঠিক আছে? এটা আমি পরে বলবো কেন করছি না করছি, এটা পরের হিসাব, যখন প্র্যাকটিস করতে থাকবো তখন সব বুঝে যাবো, ঠিক আছে? তো এই গেল কথা। তারপরে হচ্ছে ক্যান থাকলে, মে থাকলে কুড মাইট এগুলা বসে, মাস্ট থাকলে কি হবে, হ্যাড টু বসবে। এই হচ্ছে আমাদের একটা বেসিক নিয়ম। এই নিয়মটা প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অ্যাপ্লাই হবে। এরপরে আসে পার্সন। পার্সন মানে কি পুরুষ, তোমরা আগে পড়ে আসছো এগুলো অবশ্যই ক্লাস 5-6-এ, ঠিক সেই পার্সনের নিয়মটা অ্যাপ্লাই হবে। পার্সন 2 রকমের, পার্সন 3 রকমের হয়ে থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সবাই আমরা মোটামুটি জানি পার্সন কী জিনিস। তো দেখো, যদি এইখানে, আমি কিন্তু এইখানেরই কথা বলছি বারবার, এটাকে কিন্তু রিপোর্টেড স্পিচ বলা হয়ে থাকে। আমি কিন্তু আগেই বললাম, ভালো করে মাথায় ঢুকায় নাও, এটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়ে থাকে। এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোথাও আই দেখতে পাও, ইউ দেখতে পাও, মাই মাইন দেখতে পাও, সেগুলা পরিবর্তন হয়ে এগুলা হয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন আসবে কোনটা বসাবো, হিজ বসাবো, হার বসাবো, কি বসাবো না বসাবো, কিছু বুঝতে পারছি না, সব বোঝাবো, যখন করব তখন বুঝবো। এখন শুধু এগুলো টুকে নাও আগে ভালো করে, খুব ভালো করে মনোযোগ দিয়ে টুকে নাও। আমি ভিডিও থেকে সাইড হয়ে যাচ্ছি, তোমরা একটু ভিডিওটাকে পজ করে সবগুলোকে টুকে নাও, ঠিক আছে? তো দেখো এখানে যেটা আছে সেটা কি, টাইম অ্যান্ড প্লেস, এটাকে তোমাদের ঝেড়ে মুখস্থ করতে হবে, এখানে কোনো সূত্র নাই, ঠিক আছে? তো এগুলো মুখস্থ করতে হবে, তবে এগুলো তো সহজ, অতটা কঠিন নাই, এগুলো প্র্যাকটিস করতে করতে শিখে যাবো। কিন্তু এগুলো তোমাদেরকে মুখস্থ করতে লাগবে। কেমন করে মুখস্থ করতে লাগবে, একদম খাতায় টুকে নাও ভালো করে, আর মুখস্থ করতে শুরু করে দাও, বাস। একদিন মুখস্থ করলে হয়ে যাবে। আর মুখস্থ যদি না হয় তাহলে সেটাকে লিখে লিখে মুখস্থ করো, একবার লিখো, 2বার লেখো, 3বার লেখো, মুখস্থ হয়ে যাবে। এটা কি জিনিস, টাইম অ্যান্ড প্লেস। ন্যারেশন চেঞ্জ যখন করব, এই শব্দগুলো আমাদের চোখের সামনে বারবার করে ভেসে উঠবে। দেখো সমান সমান দেওয়া আছে না এখানে, সমান সমানের এদিকে যে শব্দগুলো আছে বারবার করে চোখের সামনে ভেসে উঠবে। এই ভেসে ওঠা শব্দগুলোকে আমরা রিপ্লেস করে দেবো, সরাই দেবো। সরিয়ে দিয়ে কী করবো, এই শব্দগুলো টুডে থাকে, টুডের বদলে কি বসাবো, দ্যাট ডে বসাই দিব। তারপরে বলা আছে টু নাইট, তাহলে কি বসাবো আমি, দ্যাট নাইট বসাবো। এইভাবে করে আমি এগুলাকে বসাবো। তাহলে আমি কি বললাম, এই 3টা নিয়ম, একটা টেন্সের নিয়ম, পার্সনের নিয়ম, টাইম অ্যান্ড প্লেসের নিয়ম, 3টা নিয়মই কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে যখন আমি ন্যারেশন করব, 3টা নিয়মই একদম সেম হবে, ঠিক আছে? তোমরা সবার আগে ভালো করে এগুলাকে টুকে নাও, টুকতেই হবে, নাহলে কিন্তু হবে না। বাড়িতে পড়তে হবে, নাহলে কিন্তু একদমই হবে না। এখানে বুঝে নাও ভালো করে, বাড়িতে পড়বে, প্র্যাকটিস করবে, সব বুঝে যাবে। প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই গেল নিয়ম, বেসিক নিয়ম। এখন আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে এই নিয়মগুলো ধরে ধরে শিখব ন্যারেশন চেঞ্জ। তাহলে আজকে আমাদের বিষয় কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। সবাই খাতার উপরে হেডিং করে নাও, অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। দেখো এক্সাম্পলটাকে আমি কিভাবে করি, ঠিক আছে?
তাহলে এটাতে কি আছে, এটা হচ্ছে ডাইরেক্ট সেন্টেন্স আছে, এটাকে আমি ইনডাইরেক্টে করবো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো দেখো কেমন করে করবো, দেখো এখানে বলা আছে রহিম বলা আছে, ঠিক আছে। তো আমি কি লিখলাম এখানে, রহিম লিখলাম। নামের কোনো পরিবর্তন হয় না, নামের কি পরিবর্তন করবা, নাম এরকমই হবে, ঠিক আছে। আরেকটা নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, ঠিক আছে। নিয়মটা কি, যদি তুমি দেখতে পাও রিপোর্টিং ভার্বের মধ্যে, এটাকে কিন্তু রিপোর্টিং ভার্ব বলে আমি একটু আগে বললাম, রিপোর্টিং ভার্বের মধ্যে কি আছে, সেইড আছে, ঠিক আছে। তাহলে সেটা কি হবে, সেইডই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। সেইড টু আছে, কোথাও সেইড টু দেওয়া থাকলো, তাহলে কি করবে সেখানে টোল্ড করে দিবে, ঠিক আছে। এই নিয়মটা আগে লিখে নাও। কোথাও ধরুন থাকলো কি, সে থাকলো, সে থাকলো, সেখানে কোনো পরিবর্তন নাই, সেই হবে। আবার ধরো না কোথাও সে টু থাকলো, সে টু আছে, সেখানে কি হবে, সেখানে টেল হবে। এরকম করে নিয়মগুলো পরিবর্তন হবে। তাহলে আমাদের এখানে কি আছে, এখানে আছে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে সেই টু আছে, তাহলে সেই টুটাকে আমরা কি করব, চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, সেই টু এর পরিবর্তে আমি লিখব টোল্ড। আমি এখনই বললাম নিয়মটাকে, কি বললাম, সেই টু থাকলে পরে টোল্ড হয়, লিখে নাও খাতার ধারে, তাহলে টোল্ড হলো, ঠিক আছে। এখন কি আছে, মি আছে, মি এর কোনো পরিবর্তন হবে না, তাহলে লিখে দিলাম এখানে মি, বাস আমার কাজ এটুকু হয়ে গেল। অ্যাসার্টিভ সেন্টেন্সে আরেকটা নিয়ম, সেটা হচ্ছে দ্যাট ব্যবহার করতে হয়, মনে রাখবে সবসময়। ম্যাক্সিমাম সেন্টেন্সে দ্যাটই ব্যবহার করতে হয়, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি দ্যাটটাই বেশি ইউজ করবো, ঠিক আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি দ্যাটটাকে শুধু ইউজ করব। তো দেখো এখানে কি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি কি করব, দ্যাট ব্যবহার করব। কখন ব্যবহার করব, যখন এখানে ইনভার্টেড কমাটাকে তুলব। ইনভার্টেড কমাকে রাখলে কিন্তু হবে না। তাহলে ইনভার্টেড কমা আছে এখানে, তাহলে আমি কি করলাম, তুলে দিলাম, চলে গেল, চলে আসলো এখানে কি, দ্যাট চলে আসলো, ঠিক আছে। এখন এখানে কি আছে, আই আছে, আইকে দেখতে পাচ্ছি, আমি কি লিখে রাখছি, আই থাকলে কি হয়, দেখো এখানে দেওয়া আছে হি হয় অথবা সি হয়, এখানে কি হওয়া উচিত, হি না সি। কেমন করে বুঝতে পারবো, তার জন্য তোমাকে দেখতে হবে এইখানে প্রথমে, দেখো প্রথমে আই আছে, তাই প্রথমে দেখো রিপোর্টিং ভার্বের প্রথমে কি আছে, রহিম আছে। রহিম ছেলে হয় না মেয়ে হয়, ছেলে হয়, তাহলে কি হবে এখানে, হি হবে এখানে, ঠিক আছে। এখানে কি আছে, হ্যাপ আছে, আমি একটু আগে বললাম হ্যাপ থাকলে কি হবে, এখানে হ্যাপে দেখো সূত্র দেখো, এখানে হ্যাপ থাকলে কি হয়, হ্যাড হয়ে যায়। যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেটা হ্যাড হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, হি হ্যাড হয়ে গেল, বাস হি হ্যাড হয়ে গেল। বাকিটা কি আছে, মাই, মাই আছে, মাই থাকলে কি হবে, লিখে দেওয়া আছে দেখে নাও, মাই আছে এখানে, মাই থাকলে কি হতে পারে, হিস হতে পারে, হার হতে পারে। এখানে রহিম, রহিম এখানে কে, এটা রহিম এখানে ছেলে, তাহলে এখানে কি ইউজ করবো আমরা, হিস, জব, যে ওবি জব। এই গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। আরও কয়েকটা এক্সাম্পল করি, তাহলে তোমাদের মাথায় ভালো করে ঢুকে যাবে এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। কয়েকটা হোমওয়ার্ক দেবো, এই এক্সাম্পলগুলো দেখো, আমি করি, তোমরা দেখো আর বোঝো, ঠিক আছে। দেখো এখানে কি বলা আছে, হি সেইড, আমি কি বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড আর সেইড থাকলে পরে কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে কি হবে, এখানে হি হবে, এখানে সেইড হলো, কোনো পরিবর্তন হলো না। এখন কি আছে, এখানে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা উঠলে এখানে কি হয়, দ্যাট হয়, দ্যাট বসালাম। আই আছে, আই থাকলে কি হয় আমি আগে বলছি, দেখো দেখো কোথায় কি আছে, দেখো আই আছে, আই থাকলে কি হবে, হি হবে অথবা সি হবে, তাহলে এখানে আমি কি বসাবো, এখানে হি না সি বসাবো বলো, এখানে হি হবে, এটাকে দেখবো, দেখে বসাবো, তাহলে এখানে কি হবে, এখানে হি হবে। এম আছে, এম থাকলে কি হবে, আমি লিখেছি, কোথায় গেল, এই দেখো এম আছে, এম থাকলে ওয়াজ হয় অথবা ওয়ার হয়। এখন প্রশ্ন, এখানে আমি ওয়াজ বসাবো না ওয়ার বসাবো, কেমন করে বুঝতে পারবো, দেখো ভালো করে, এখানে আমি লিখছি কি, এখানে হি লিখছি। হি বলতে কয়জনকে বোঝানো হচ্ছে, একজনকে, একজনকে যখন বোঝাই সেখানে ওয়াজ ইউজ করতে হয়, ওয়ার কিন্তু ব্যবহার করতে কিন্তু হয় না। আমি এখানে কি করব, এখানে ওয়াজ লিখবো, ওয়াজ আমি এখানে লিখে ফেললাম, হয়ে গেল। এটুকুর কাজ শেষ, এম এর কাজ শেষ হয়ে গেল, আয়ের কাজ শেষ হয়ে গেল। এখন কি আছে, কোয়াইট আছে, তাহলে আমি এখানে কোয়াইটটাকেও লিখে দিলাম, কোয়াইট লিখে দিলাম, ওয়েলটাকেও লিখে দিলাম। এটা আমার কাজ শেষ, ন্যারেশন করা আমার শেষ। পরেরটাকে দেখো, দ্য গার্ল, দ্য গার্ল, সেই টু আছে, সেই টু থাকলে কি হয়, টোল্ড হয়, লিখে দিয়েছিলাম একটু আগেই, তোমরা খাতায় লিখে নাও ভিডিওটাকে ব্যাক করে। তাহলে কি আছে, দ্য গার্ল সেই টু আছে, তাহলে টোল্ড লিখবো। হার ফ্রেন্ড, কোনো পরিবর্তন হবে না, তাহলে হার ফ্রেন্ড,
হার ফ্রেন্ড হয়ে গেল। এখানে ইনভার্টেড কমাকে তুলবো, কি করব, দ্যাট ব্যবহার করব। তাহলে এখানে কি লিখবো, দ্যাট, ঠিক আছে, দ্যাট লিখলাম। আই আছে, দেখো আবার দেখো আই আছে, আই আছে, আই থাকলে কি হবে, আই থাকলে কি হতে পারে, হি হতে পারে, সি হতে পারে। এখানে কি আছে, মেয়ে আছে, মেয়ে থাকলে কি হবে, এখানে অবশ্যই এখানে সি হবে, সি হলো। এরপরে দেখো এখানে কি আছে, না ওয়াজ, না ওয়ার, না হ্যাভ, না হ্যাজ, না কিচ্ছু না, কিচ্ছু নাই, বুঝতে পারছি না কি হবে এখানে। তাহলে এখানে কি হতে পারে, এখানে দেখো ভালো করে বোঝো, এটা লেখা আছে ওয়েন্ট। ওয়েন্ট হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তোমরা গ্রামার বই থেকে ফর্মগুলো পড়বে, গো, ওয়েন, গান, ঠিক আছে তো, কাম, কেম, কাম, এই সমস্ত ফর্মগুলো তোমরা বাড়িতে গ্রামার বই থেকে দেখবে, না পড়লে শুধু উল্টা উল্টা দেখবে পৃষ্ঠাগুলো। তাহলে এখানে কি আছে, এখানে ওয়েন্ট আছে। ওয়েন্ট হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। এই ভার্বের 2 নম্বর ফর্ম মানে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়ে থাকে, ভার্বের 2 নম্বর ফর্ম হ্যাড হয়ে থাকে। ও সরি, এখানে হ্যাড হবে না, এখানে হ্যাড প্লাস এখানে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, যে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি, ভার্বের 2 নম্বর ফর্ম। দেখো 2 নম্বর ফর্ম দিয়েছি এখানে, 2 নম্বর ফর্ম এটা, ওয়েন্ট হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে এখানে কি হবে, এখানে হ্যাড হবে, সঙ্গে ওয়েন্টের 3 নম্বর ফর্ম হবে। 3 নম্বর ফর্ম কি, 3 নম্বর ফর্ম হচ্ছে গান। গো, ওয়েন্ট, গান, গান হলো টু দ্য পার্ক। এখন দেখো এখানে সময়ের কথা বলা আছে, গতকাল মানে ইয়েস্টারডে, মানে গতকাল, তাই তো। ইয়েস্টারডে থাকলে কি হয়, দেখো লিখেছি এখানে ইয়েস্টারডে, তাহলে কি হবে এখানে, দ্য প্রিভিয়াস ডে, গতকাল। তাহলে এখানে কি লিখবো, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। হয়ে গেল আমাদের ন্যারেশন করা। একটা এক্সাম্পল তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আরও গ্রামার বই থেকে সংগ্রহ করো, ঠিক আছে, কোশ্চিন ব্যাংক থেকে সংগ্রহ করো, সেগুলোকে করো। শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করবে, ঠিক আছে, সংগ্রহ করে সেগুলো প্র্যাকটিস করো, দেখো করতে পারো কি না, এবং এগুলোকে তোমরা কমেন্ট বক্সে এগুলোর উত্তর তুমি দাও, পারছো কিনা আমি দেখতে চাই কমেন্ট বক্সে, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে নতুন একটা সেন্টেন্স নিয়ে। পরের দিন আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আজকের মতো বিদায়।